আইএসএল 2024-25 সালের লিগের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং গোয়া। আইএসএল এর সব থেকে ভালো পারফর্ম করা দুটো টিম, যারা 1 নম্বর এবং 2 নম্বরে রয়েছে। তবে ম্যাচটা আগেই বলেছিলাম যে 1 নম্বর বা 2 নম্বরের ম্যাচ যেরকম হওয়া উচিত সেই রকম লেভেলের হয়তো হবে না, কারণ ম্যাচটা নিয়ম রক্ষার। দুটো টিমের কাছেই জেতার যে বিশাল কোনো তাগিদ আছে সেটা নয়। গোয়ার কাছে একটাই তাগিদ মোহনবাগানকে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করার, আর মোহনবাগানের কাছে তাগিদ এটাই যে শেষ ম্যাচ জিতে চ্যাম্পিয়নের মতো চ্যাম্পিয়ন ট্রফি হাতে তোলা। তাই মরণ বাঁচন ম্যাচ কারুর কাছেই নয়। তবে ম্যাচটা সাবধানে খেলার ক্ষেত্রে তাগিদটা একটু বেশি থাকবে মনোলো মার্কোজের, কারণ মনোলো মার্কোজ রোকাকে কিন্তু এই মোহনবাগান টিম থেকে ম্যাক্সিমাম প্লেয়ারদের নিয়েই ন্যাশনাল টিমে খেলতে হবে। ফলে যে কোনো রকম চোট আঘাত মোহনবাগানের কাছে যেমন প্রবলেমের কারণ, সেরকম মনোলো মার্কোজের কাছেও একটা বড় প্রবলেমের কারণ তিনি জাতীয় দলের কোচ। মোহনবাগান পরের ম্যাচের আগে 1 মাসের একটা ব্রেক পাবে, বিরতি পাবে। তার মাঝখানে যদি ছোটোখাটো চোট আঘাত থাকে সেটা সারানোর সুযোগ থাকছে, কিন্তু মনোলো মার্কোজের কাছে কোনো সুযোগ থাকছে না। তাই মোহনবাগান প্লেয়ারদের চোট নিয়ে মোহনবাগান কোচের মতো মনোলো মার্কোজও কিছুটা চিন্তিত থাকবেন। তো আজকে মেনলি আলোচনা করে নেবো মোহনবাগানের আগামীকালের ম্যাচের ফার্স্ট 11 কি হতে পারে। সুনীল ছেত্রীর ফিরে আসা নিয়ে কিছু খবর আসছে, আর বিশাল কাইত ন্যাশনাল টিমের স্কোয়াডে জায়গা পেয়েছে, এই সব নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে যদি চলে আসি বিশাল কাইতের ন্যাশনাল টিমে চান্স পাওয়া নিয়ে, অনেকেই আমাকে কমেন্টে বলেছিলেন আপনি কিছু বলছেন না কেন, কারণ বলবোটা কি, আমি বললে কি আর ন্যাশনাল টিমে বিশাল কাইত চান্স পেয়ে যাবে? আইএসএল এর সারা সিজন, গত দুটো সিজন দেখলে বোঝাই যাচ্ছে যে বিশাল কাইত অন্যতম সেরা গোলকিপার ভারতের, এবং এবছরের সিজনটার পর বোঝাই যাচ্ছে যে বিশাল কাইতই ভারতবর্ষের একমাত্র 1 নম্বর গোলকিপার। কিন্তু তারপরেও যে কোনো কারণবশত ন্যাশনাল স্কোয়াডে বিশাল কাইতকে ইনক্লুড করা হচ্ছিল না। তার পেছনে কারণ কি আমিও জানি না, আপনারাও জানেন না, তো আমি বা আপনারা বললে এটা হয়েও যাবে না। তো বিশাল কাইতের ন্যাশনাল টিমে চান্স পাওয়াটা ছিল সময়ের অপেক্ষা। কতদিন চক্ষু লজ্জা ভুলে গিয়ে তারা বিশাল কাইতকে টিমের বাইরে রাখবে? আজ নয় কাল তাদেরকে ইনক্লুড করতেই হতো, এবং সেটাই হয়েছে। বিশাল কাইত ন্যাশনাল টিমে জায়গা পেয়েছে। এখন ফার্স্ট 11-এ বিশাল কাইত খেলবে কি খেলবে না সেটা মনোলো মার্কোজের ওপর টোটালি ডিপেন্ড করে আছে। নেক্সট, সুনীল ছেত্রীরও ফিরে আসাটাও কিন্তু সময়ের অপেক্ষায় ছিল, কারণ ভারতীয় টিমের সুনীল ছেত্রী রিটায়ার করার পরে যা পারফরমেন্স, এবং যে সমস্ত প্লেয়াররা ভারতীয় টিমের স্ট্রাইকার পজিশনে খেলে তাদের ক্লাবের হয়ে যা পারফরমেন্স, এবং সুনীল ছেত্রী রিটায়ার করার পর তার ক্লাবের হয়ে যে পারফরমেন্স, সব কিছু যদি আপনি বিচার করেন তাহলে দেখবেন যে সুনীল ছেত্রীর অবসর ভেঙে ফিরে আসাটাও কিন্তু সময়ের অপেক্ষায় ছিল, এবং সেই খবরটাই পাওয়া যাচ্ছে সুনীল ছেত্রী অবসর ভেঙে ফিরে আসছে। এবং আগামী ভারতীয় দলের যে ম্যাচগুলো রয়েছে তাতে আমরা সুনীল ছেত্রীকে আবার ন্যাশনাল টিমের জার্সিতে দেখতে পাবো। শুধু প্লেয়ার হিসেবে নয়, ক্যাপ্টেন হিসেবেও সুনীল ছেত্রী যেভাবে টিমটাকে টেনে নিয়ে যায় বা পুরো টিমটাকে অর্গানাইজ করে, সেটাও প্রশংসার যোগ্য। শুধু যে তার খেলার জন্য বা তার গোল করার জন্য তাকে ফিরিয়ে আনা হচ্ছে তাও নয়, পুরো টিমটাকে সঙ্গবদ্ধ করার জন্য সুনীল ছেত্রীর একটা অবদান আছে। আমার ব্যক্তিগত মতামত, সুনীল ছেত্রী যেদিনই যখনই রিটায়ার করুক না কেন, তারপরেও মেন্টার হিসেবে সুনীল ছেত্রীকে ভারতীয় দলের সঙ্গে রেখে দেওয়া উচিত। কারণ যে কোনো কোচ, সে দেশি হোক বা বিদেশি হোক বা যে কেউ হোক, তার থেকে সুনীল ছেত্রী এই ভারতীয় দলটার পালসটা অনেক বেটার বোঝে। এবং ভারতীয় ফুটবল টিমকে যদি কোনো ম্যাচ জিততে হয় তাহলে তো ফুটবলের ক্ষেত্রে গোল করাটা মাস্ট। গোল না করলে তো আপনি কোনো ম্যাচ জিততে পারবেন না, এবং ভারতীয় টিমে সুনীল ছেত্রীর পরে আর কোনো গোল স্কোরার সেইভাবে তৈরি হয়নি। তো এতদিন ধরে যে ম্যাচগুলো হচ্ছিল সুনীল ছেত্রী ছাড়া, সেগুলোতে আমাদের জেতার আশা আমাদের সমর্থকরাও খুব বেশি কেউ করেননি। কিন্তু সুনীল ছেত্রী ফিরে আসার পর গোল করার সম্ভাবনা যেমন বেড়েছে, সেরকম ভারতের জয়ের আশাও বেড়েছে, এবং সমর্থকরা কিছুটা হলেও আশায় বুক বাঁধবেন যে এবার আমরা হয়তো আবার একটা দুটো ম্যাচে আমরা ভারতীয় ন্যাশনাল ফুটবল টিমের জয় দেখতে পাবো। এবার যদি চলে আসি আগামীকালের ম্যাচ নিয়ে, আগামীকালের ম্যাচে মোহনবাগানের ফার্স্ট 11 কীরকম হতে পারে। মলিনা যে কোনো রকমের চমক দিতে পারেন, কোনো এক্সপেরিমেন্ট করতে পারেন, সেটা আগে থেকে বলাটা সম্ভব নয়। তবে এখন মোহনবাগানের যে সমস্ত প্লেয়াররা অ্যাভেলেবেল আছে তাদের নিয়ে মোহনবাগানের টিমটা কীরকম হতে পারে সেইটা নিয়েই একটা ফার্স্ট 11 বানানোর চেষ্টা করলাম। জুনিয়র প্লেয়ারদের কতটা চান্স দেবে এটা একটা বড় প্রশ্ন রয়েই গেছে। তবে মোটামুটি গোলে বিশাল, সামনে ডিফেন্সের জায়গায় একটাই সমস্যা রয়েছে সুভাশিসের জায়গায় সম্ভবত আশিক কুর্নিয়ান খেলবেন, নাহলে অমনদীপ সিংকে খেলানো যায়। তবে গোয়া ম্যাচে অমনদীপ সিং সুভাশিসের জায়গায় স্টার্ট করলে সেটা একটা বড় চাপের কারণ হতেই পারে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না যে অমনদীপকে ওখানে খেলিয়ে এতটা রিস্ক নেওয়াটা ঠিক হবে। পাশে অ্যালবার্টো, তার পাশে টম,
এবং একদম ধারে রাইট ব্যাকের জায়গায় আশিস রাই বা দীপেন্দুর মধ্যে কেউ একজন খেলবে, আশিস রাই শুরু করবে, দীপেন্দু পরে দরকার হলে হয়তো নামবে। অথবা আর একটা জিনিস হলেও হতে পারে, যেটা এখনও দেখিনি কখনো, সেটা হচ্ছে যে দীপেন্দু সেন্টার ব্যাকে খেলে টম এলড্রেড বা আমাদের অ্যালবার্টো রড্রিগেজের মধ্যে একজনকে একটুখানি রেস্ট দিয়ে সামনে 3জন ফরেন প্লেয়ারকে খেলানো অ্যাটাকে, তো সেটা এখনও করতে দেখিনি। সেটা না হলে নর্মালি ডিফেন্সটা এরকমই থাকবে, সামনে থাপা আপুইয়া ছাড়া কোনো অপশান নেই। আর একটা অপশান আপনারা বারবার বলছিলেন, সেটা হচ্ছে গ্লেন মার্টিন্স। তো গ্লেন মার্টিন্স এখনও পর্যন্ত আইএসএলের কোনো ম্যাচে স্টার্ট করেনি বা পরেও নেমেছে, আমার খেয়াল পড়ছে না। তো গ্লেন মার্টিন্সকে কতটা ইউজ করবেন সেটা মলিনা জানেন। যদি আপুইয়া থাপার মধ্যে কারুকে পরের দিকে পুরো 90 মিনিট টানতে না পারে, তার জায়গায় গ্লেন মার্টিন্স কিন্তু নামতে পারে। আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন গ্লেন মার্টিন্স কেন, কি আছে। দেখুন, গ্লেন মার্টিন্স আর লেনির মধ্যে একটা লোন ডিল হয়েছিল, যতদিন পর্যন্ত লোন ডিলটা ভ্যালিড আছে, সম্ভবত 26 সাল পর্যন্ত, ততদিন গ্লেন মার্টিন্স মোহনবাগানে থাকবে। যদি কোনো টিম থেকে ডাক পায় সেটা আলাদা বিষয়, তা না হলে মোহনবাগানের সঙ্গেই প্র্যাকটিস করবে। মোহনবাগান টিমে যদি তাকে দরকার পড়ে তাহলে তাকে খেলানো হবে, দরকার হলে কলকাতা লিগ খেলানো হবে। এবং গ্লেন মার্টিন্স নিজেও জানেন যে সে মোহনবাগানের আইএসএল স্কোয়াডে অত সহজে জায়গা পাবেন না। তো সেই কারণে এইভাবেই গ্লেন মার্টিন্স রয়েছেন, প্র্যাকটিস করছেন, নিজেকে ফিট রেখেছেন, এর বাইরে কিছু বলার নেই। সামনের দুটো উইংয়ে মনবীর লিস্টন যেরকম খেলছে, যদি পেছন দিকে অমনদীপ খেলে, সেটাও হতে পারে কোনো একটা সিচুয়েশনের শেষের দিকে অমনদীপকে নামিয়ে লিস্টনকে তুলে নিয়ে আশিক কুর্নিয়ানকে তখন সামনে লিস্টনের জায়গাটা দেওয়া যেতে পারে। ক্রিয়েটিভ প্লে মেকার হিসেবে দিমি আর গ্রেগ রয়েছে, দিমি হয়তো শুরু করবে, গ্রেগও শুরু করতে পারে, বলা যায় না, তবে দিমি শুরু করার চান্সই বেশি। আর স্ট্রাইকারের জায়গাটায় আমি জেমি ম্যাকলারেনকে এক্ষুনি সরাচ্ছি না। জেমি ম্যাকলারেনের কিন্তু কোনো এমনি প্রবলেম নেই, সে কিন্তু প্র্যাকটিস করছে না। তো আদৌ গোয়া ম্যাচে সে বেঞ্চে থাকবে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন আছে। যদি বেঞ্চে থাকে তাহলে প্রথম থেকে হয়তো কামিন্স শুরু করবে, আর শেষের দিকে প্রয়োজন হলে ম্যাকলারেনকে নামানো হতে পারে, আর প্রয়োজন না হলে সে বেঞ্চেই পুরো ম্যাচটা কাটিয়ে দেবে। তো মোটামুটি এইরকমই নর্মালভাবে মোহনবাগানের ফার্স্ট 11 হতে পারে। এবার যদি মলিনা কিছু ভাবনা চিন্তা করে থাকেন, কোনো চমক দেবেন, কোনো জুনিয়র প্লেয়ারকে খেলিয়ে দিলেন, কোনো প্লেয়ারকে অন্য পজিশনে খেলিয়ে দিলেন, 3 ব্যাক সিস্টেমে চলে গেলেন, এগুলো হতে পারে। এগুলো আগে থেকে বলাটা খুব মুশকিল, আর মলিনা ভীষণই আনপ্রেডিক্টেবল। এখানে একটা ব্যাপার ছোট্ট করে বলে রাখি, আমি দুঃখিত, আমার বাড়ির পাশে একটা কাজ হচ্ছে, ভীষণ আওয়াজ হচ্ছে, সেই আওয়াজ কিছুটা আপনারা ভিডিওতেও শুনতে পাবেন। তবে সমর্থকদের কাছে কিন্তু গোয়া ম্যাচ যথেষ্ট ইম্পর্টেন্ট। তারা বদলা চায়, গোয়াকে হারাতে চায়, এবং একটা ভালোভাবে ম্যাচ মোহনবাগান জিতছে, লাস্ট ম্যাচটা জিতে তারা চ্যাম্পিয়নের শিল্ড হাতে তুলে নিচ্ছে, এটা দেখার জন্য কিন্তু মোহনবাগান সমর্থকরা মুখিয়ে আছে। তো আমি বলবো মোহনবাগান টিম যদি সমর্থকদের কথা ভেবে অন্তত এই লাস্ট ম্যাচটা খেলে, তাহলে সমর্থকরা যথেষ্ট আনন্দিত হবে। যথেষ্ট আনন্দ দিয়েছে তারা সমর্থকদের, লিগ শিল্ড জিতে সমর্থকদের মাথা উঁচু করে আনন্দ করার একটা দারুণ সুযোগ দিয়েছে মোহনবাগান টিম, এটা তো অস্বীকার করা যায় না। তবুও সমর্থকদের শেষ একটা চাহিদা থাকবে যে লাস্ট ম্যাচটা জিতে সম্মানজনকভাবে মোহনবাগান লিগ শিল্ডটা শেষ করুক। এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।